আবারও উত্তেজনা বাড়ছে বাংলাদেশ ভারত সীমান্তে। স্পষ্ট ভাষায় বলা হয়েছে, বাংলাদেশকে ভয় দেখিয়ে আর কোনো লাভ হবে না। তোমাদের দেশকে সামলাও, নিজের দেশ সামলাও, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করো না, পরিণাম ভালো হবে না। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, এই বাংলাদেশ তোমার রামরাজত্ব নয়, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। এদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের মাটি, মুখ সামলে কথা বলবে। এবার ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এর মাধ্যমে দক্ষিণের রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন তিনি। আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণ একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। যদি সীমান্ত হত্যা আরো বাড়ে, সরকার যদি উদ্যোগ না নিতে পারে, আমরা সীমান্তের দিকে লং মার্চ দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের সবাইকে নিয়ে দেখবো আমাদের কে ঠেকায় তারা, এবং সরকারকে বলবো এর আগে আপনারা উদ্যোগ গ্রহণ করুন, যাতে আপনারা সীমান্ত হত্যা কমিয়ে নিয়ে আসতে পারেন। তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়ের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বড়সড় সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছেন পুরো রাজ্যকে। 12 মে সকালে রাজ্য জুড়ে 700-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ জারি করেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা টাসমেক পরিচালিত মোট 717টি মদের দোকান অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। তবে সাহসী এই সিদ্ধান্তে জনমনে প্রশংসা যেমন বাড়ছে, তেমনি রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কায় উদ্বেগও বাড়ছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে। হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় পদত্যাগের হিড়িক দেখলে মনে হচ্ছে যে বিএনপির সমস্ত সেটআপ এলোমেলো হয়ে যাচ্ছে। আসলে বিএনপি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে যোগ্য লোকদেরকে পদত্যাগে বাধ্য করছে। বাংলাদেশ ভারত সীমান্তে আবারও তুমুল উত্তেজনা। দর্শক, নরেন্দ্র মোদীকে কিভাবে সাইজ করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিল তামিলনাড়ুর একজন বিজয় থালাপতি। দর্শক, তিনি যেমন সিনেমাতেও অ্যাকশন নেয়, বাস্তবেও ঠিক একই অ্যাকশন নিয়েছেন ক্ষমতায় আসার পর। যেইভাবে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী কুলাঙ্গার কুত্তার বাচ্চা ক্ষমতায় আসার পরে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ছে, ঠিক তার উল্টোটা বিজয় থালাপতি একটা ঘোষণা দিয়েছে, খবরদার কোন মুসলমানদের উপরে যদি আঘাত করা হয় তাহলে আমরা কিন্তু হিন্দুদেরকেও ছাড় দেব না। বুঝেছেন? সারা জীবন তো ভাই সিনেমায় দেখে আসলেন বিজয় থালাপতির হুঙ্কার। সিনেমা আসলে কোনোদিন বাস্তব হয় না, বাস্তব কোনোদিন সিনেমা হয় না। এটা কয় হয় না, বাস্তব দিয়েই সিনেমা তৈরি করা হয়। এখন সেই বাস্তব ঘটনায় ঘটাইতেছে বিজয় থালাপতি। নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিছে ভাই, এবং এমন কিছু কাজ করতেছে তিনি ক্ষমতা পাওয়ার পর, যেটা শুধু ভারতে নয় ভাই, গোটা পৃথিবীর মধ্যে প্রশংসা কুড়াচ্ছে। আবার কিছু কিছু মানুষের লেংটিদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এবার আসুন, বিজয় থালাপতি ক্ষমতায় আসার পরে 127 না কয়টা যেন মদের দোকান বন্ধ করে দিচ্ছে। এর জন্য তো ভাই মুসলমান খুবই খুশি। এখন বিজয় থালাপতি ভালো করে জানে মাদক দ্রব্য কোনোদিনও মানুষকে ভালো পথে নিতে পারে না। মানুষকে একমাত্র এই মাদক মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, মানুষকে খুন চাপিয়ে দেয়, একজন মানুষের প্রতি অন্য মানুষের প্রতি বিদ্বেষ তৈরি করে। সেই জন্য বিজয় থালাপতি সেই ভারতে বা তামিলনাড়ুতে কি করেছে, 127টার মতো মদের কারখানা বন্ধ করে দিয়েছে। এটা তো অবশ্যই ভালো দিক। এইরকম একটা নেতা তো ভাই আমরা চাইছিলাম আমাদের বাংলাদেশে হোক, এইরকম একটা নেতাই তো আমরা চাইছিলাম বাংলাদেশের জন্ম নেই। এইরকম নেতা যদি বাংলাদেশে হয় ভাই, বাংলাদেশ সোজা হইতে সময় লাগবে না। সাদাবাজি চলবে, টেন্ডারবাজি চলবে, ছোট্ট ছোট্ট শিশু কিশোরীদের ধর্ষণ করবে, বলৎকার করবে, আর সরকার চুপ থাকবে। জায়গা মতো বাইন্দা দিলে সব সাইজ হয়ে যাবে। দর্শক, আসলে এটা প্রশংসার বিষয়। বিজয় থালাপতি যেই কাজগুলো করতেছে ক্ষমতায় আসার পরেই গোটা বিশ্বজুড়ে তার প্রশংসা শুরু হয়ে গেছে। আরেকটা বিষয় আসুন, এই যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে যেই বর্তমানে টান টান উত্তেজনা চলতেছে, শুভেন্দু অধিকারী কিন্তু এই ক্ষমতায় আসার পর থেকে কিন্তু বাংলাদেশে চাপে ফেলার জন্য নানানভাবে নানান কৌশলে একের পর এক কিন্তু কিছু কিছু অপকর্ম করে যাচ্ছে। আসলে শুভেন্দু অধিকারী হলো একদম ইসলাম বিদ্বেষী। ইসলামী যারা আছে, বাঙালি যারা আছে, তাদের দেখতে পারে না একমাত্র তার হাসিনা বিয়ান ছাড়া। আওয়ামী লীগের হাসিনা বিয়ান ব্যতীত সে আসলে কাউরে দেখতে পায় না। আমি বুঝি না, শুভেন্দু অধিকারী মুসলমান হলো তার 1 নম্বর জাত শত্রু।
মানে যদি শোনে যে সে মুসলমান, আবার তারপরে যদি শোনে সে বাঙালি, তাইলে মনে করেন যে ওর পুটকির মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে। কিন্তু বুঝি না শেখ হাসিনাকে ওরা তো নিজেরাই ভারত নিয়ে মনে করেন যে আরাম আয়েসে রাখছে। তো শেখ হাসিনা তো একজন মুসলমান, কিন্তু তার ব্যাপারে কিছু কথা বলে না কেন? এখন তো সন্দেহ ভাই আমাদের হয়, আসলেও কি শেখ হাসিনা মুসলমান? বোঝেন না এই কথা ভাই? একটু কমেন্ট বক্সে জানাই দিবেন তো সবাই, শেখ হাসিনা কি আসলেও মুসলমান? শুভেন্দু অধিকারী মুসলমানকে দেখতেই পারে না, কিন্তু শেখ হাসিনাকে মনে করেন আম্মাজান বিএন সাহেব যা খুশি তাই বলে ডাকে। তাহলে আসলেও কি শেখ হাসিনা মুসলমান? হ্যাঁ, সন্দেহ তো ভাই থাইকাই যায়। যদি মুসলমানই হয় তাহলে তো শুভেন্দু অধিকারী তাকে ভালোবাসার কথা না, ভেজাল তো আছে ভাই। একটু কমেন্ট বক্সে জানান তবে আপনাদের কাছে কি মনে হয়। আমার কাছে তো ভাই সন্দেহ মনে হয়। যাই হোক দর্শক, কথা বাড়াবো না। ভিডিও শুরুতে যেহেতু অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। তো চলুন কথা না বাড়ি একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যায়। খুব বলতে ইচ্ছা করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে দায়িত্বটা নেন। হ্যাঁ, নিজে দায়িত্বটা নেন। আপনি মুখ খুললেই দেখবেন সবাই ঝাঁপায়া করবে। দেখেন না, ওই যে আপনি বগুড়ার উন্নতি করতে চাইতেছেন, যেভাবে শেখ হাসিনা গোপালগঞ্জের উন্নতি করছিল, ঠিক আপনিও বগুড়ার উন্নতি করতে চাইতেছেন। এর মধ্যেই চলে গেছে দেখেন 20 থেকে 22 জন মন্ত্রী চলে গেছে, এমপি চলে গেছে। ওইখানে আন্তর্জাতিক বিমানবন্দর হবে, সবাই দৃষ্টি ওদিকে। আগে যেমন গোপালগঞ্জের দিকে দৃষ্টি ছিল, এখন দেখেন সবাই বগুড়ার দিকে দৃষ্টি। হ্যাঁ, বগুড়ার দিকে দৃষ্টি। আমাদের ভিপি নুরের সাহেবের দৃষ্টি কোন দিকে? ওনার দৃষ্টি হচ্ছে এই ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে কে কি লিখতেছে না লিখতেছে এটা রিয়াকশন দিয়ে যাইতেছে। নূর সাহেব আপনি তো এখন ভাই সহকারী মন্ত্রী, হ্যাঁ প্রতিমন্ত্রী হয়ে গেছেন, এখন এই ফেসবুকের দিকে দৃষ্টি দিয়েন না। আর আপনার কিছু কথাবার্তা ঘুরা বেড়াইতেছে, এই সোশ্যাল মিডিয়াতে আপনার কিছু কথাবার্তা ঘুরা বেড়াইতেছে। আপনি যেভাবে কথাবার্তা বলেন এগুলা অতীতে শুই না আসছি তো। শেখ হাসিনার আশেপাশের লোকজনরা শুরুই করতো ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বন্দনা দিয়া শুরু কইরা ভাই শেখ হাসিনার মায়ের কথা এবং তার ভাইয়ের কথা, ছোট ভাই বড় ভাই রাসেল কামাল সবাই কথা বলতে বলতে লাস্টে এসে আর সময় পাইতো না, এই সংসদের ভিতরে আর দেশের কথা বলার সময় পাইতো না, বন্দনা করতে করতেই শেষ। আপনারও কিছু বন্দনা এমন শুনতেছি, এই বন্দনাগুলো আপনি থামান। হ্যাঁ নূর সাহেব থামান, দেশের কাজে মন দেন। দেখলাম তো কোথায় জানি কি একটা উদ্বোধন করলেন, ওখানে নেম প্লেট লাগায় ফেলাইছেন। আপনি যে উদ্বোধন করছেন ওর নেম প্লেট লিখছেন, এই নেম প্লেট লেখেন না, এগুলো রাখে না তো। দেখেন না, এখানে পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাইনবোর্ড বিলবোর্ড সবই চেঞ্জ হইতে থাকে। আমাদের এই দেশে প্রথম থেকে এ পর্যন্ত ফলো করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি দেশ চালাইছে, ওনার মৃত্যুটা একবার চিন্তা করেন। এরপরে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসছে, ওনার মৃত্যুটা একবার চিন্তা করেন। এরপরে দেখেন এরশাদ সাহেব আসছে, এরশাদ সাহেবকে তাড়াইবার জন্য জামাত বিএনপি আওয়ামী লীগ সবাই মিলাই রাস্তায় নাইমা পড়লো, উনাকে সরানো হইলো। এরপরে যে সরকার আসলো ওই সরকারকে সরাইবার জন্য আবার সেই জাতীয় পার্টি এরশাদ সাহেবকে লাগলো, ওইখানে আবার জামাতও আছে, কখনো কখনো বিএনপির সাথে কখনো কখনো আওয়ামী লীগ সাথে। এভাবেই কিন্তু প্রত্যেকটা সরকারকে টাইনা টাইনা নামানো হয়েছে। সবাই কিন্তু কম বেশি ফেসিবাদ। এই সিস্টেমটার কারণে, যে সিস্টেমটা দিয়ে আমাদের দেশ চলে, হ্যাঁ ভাই যে সিস্টেমটা দিয়ে দেশ চলে, এই সিস্টেমটার কারণে যারাই ভাই নির্বাচন করে সরকারে আসছেন কম আর বেশি সবাই ফেসিবাদ ছিলেন। অতীতের পত্র পত্রিকাগুলা ঘাটেন, সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসলেই বুঝতে পারবেন সবাই কম বেশি ফেসিবাদ ছিল। কারণ এই সিস্টেমের কারণে, এই সিস্টেমটাকে ভাঙ্গা চুরা না নর্দমায় ফেলে দিতে হবে, এই সিস্টেমটাকে গলা চিপা ভাই গলা চিপা মাইলা ফেলতে হবে। এই সিস্টেম থাকলে এই দেশের কোনো উন্নতি হবে না, কিচ্ছু হবে না। আমরা কি চাই? আমরা চাই এই যে আইন বিভাগ যারা আইন পরিচালনা করে তারা স্বাধীনভাবে আইন পরিচালনা করবে। তারা দেখবে না, তাদের দেখা উচিত হবে না কে জামাত ইসলাম করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে আওয়ামী লীগ করে। তাদের কি দেখা উচিত? নিশ্চয়ই দেখা উচিত না। কিন্তু আমরা কি ওই সিস্টেম থেকে বাইরে আসতে পারছি? পারি নাই। এই যে পুলিশ দিবসে আমি দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলতেছে আপনাদেরকে জনগণের বন্ধু হইতে হবে। কাকে বলতেছে? আমাদের পুলিশ ভাইদেরকে বলতেছে জনগণের বন্ধু হইতে হবে। থানায় মানুষ কখন যায়? বিপদে পড়া যায়, বিপদে পড়া যে মানুষটা থানায় যাবে তার পাশে আপনাদের দাঁড়াইতে হবে। উনি কিন্তু এমন কথা বলে নাই যে আপনাদেরকে বিএনপি করতে হবে, জাতীয়তাবাদী দল করতে হবে, এরকম কথা কি বলছে? বলে নাই। কিন্তু দেখেন ওইখানে একজন পুলিশের এত বড় একজন অফিসার কিভাবে এই কথাগুলো বলতেছিল। জাতীয়তাবাদী পুলিশ আবার কবে থেকে আসলো এই দেশে? পেশাগত জীবনে নিষ্ঠা, সততা আর নিরপেক্ষতার সাথে চাকরি করে গেলেও বিগত ফ্যাসিস্ট আমলের 18 বছর একের পর এক পদবঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি। পুলিশ কেন কোনো দলকে সাপোর্ট করবে? ওই অনুষ্ঠানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বসা,
আমি বিশ্বাস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী উনার এই কথাগুলা পছন্দ করবে না, কারণ উনি তো নিজেই বলতেছে পুলিশকে নিরপেক্ষ থাকতে। আর পুলিশ যদি কোনো দলের সাথে থাকে, ওই যে বেগম খালেদা জিয়া বলছে না, কি গোপালী নাকি গোপালী, গোপালগঞ্জে পাঠিয়ে দিব। পুলিশ যদি কোনো দলের পক্ষে থাকে তাহলে কি দেশে কোনো উন্নতি হবে? ঘোড়ার ডিম উন্নতি হবে। দেশ যেভাবে ছিল ওই রকমই থাকবে। এই সিস্টেমটা ভাঙার জন্যই তো এই যে সংস্কার করা হয়েছিল। গণভোটের আমরা রায় চাই কেন? ওই রায়ের মধ্যেই তো সংস্কার লুকায় আছে। ওই সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশ এরকমই থাকবে, কোনো সিস্টেম চেঞ্জ হবে না। দেখেন এই যে প্রধানমন্ত্রী কাকে বলে, দেখেন নেপালের প্রধানমন্ত্রীর দিকে তাকান, আরে বাপ রে বাপ, পুরা বুকটা বইরাই তো কলিজা। কিভাবে না কইরা দিল, হ্যাঁ ভারতকে না কইরা দিল। ভারতের একজন সচিব, উচ্চ পদস্থ একজন সচিব কথা বলতে চাইছিল, নেপালে যাইতে চাইছিল। কি কারণে? নরেন্দ্র মোদীর কোনো বার্তা নিয়ে যাইতে চাইছিল, কথা বলতে চাইছিল। ওই প্রধানমন্ত্রী, ওই নেপালের প্রধানমন্ত্রী বীরেন্দ্র শাহ সোজাসাজি কথা বলছে। প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী বসবে, প্রধানমন্ত্রীর কোনো চাকর বাকরের সাথে বসতে রাজি না। চাকর বাকরটা বলে নাই, মানে প্রধানমন্ত্রীর কোনো প্রতিনিধির সাথে আমি বসতে রাজি না। সাহসটা দেখছেন? এই নেপালে ইন্ডিয়ান টাকা চলতো একটা টাইমে, পুরা নেপাল দখল করে রাখছিল। ইন্ডিয়ান ব্যবসায়ীরা পুরা নেপালটাকে দখল করে রাখছিল একটা সময়। নেপালের সিনেমা হলের মধ্যে সব ইন্ডিয়ান ছবি, মানে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য বানায় ফেলছিল। ওইখান থেকে ঘুরা দাঁড়ায় গেছে, চোখের মধ্যে চোখ রেখা বলছে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী কথা বলবে, অন্য কারো সাথে না। এরকম প্রধানমন্ত্রী তো চাইছিলাম। এই জেনারেশন, এই জেএনজি নেপালের প্রধানমন্ত্রীকে সেলুট জানায় তো, হ্যাঁ সেলুট দেয়, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রীকে কি সেলুট দেয়? নিশ্চয়ই কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। কারা দেয়? আপনার দলের লোক আপনাকে সেলুট দিচ্ছে, কিন্তু আপনি সবাই থেকে যদি সেলুট নিতে চান তাহলে এই যে এই ধরনের বয়ান সামনে আসতে দিয়েন না। কেউ সামনে আইসা আপনার পরিবারের গীত গাইবে, আপনার গীত গাইবে, আর আপনি বসে বসে এটা শুনবেন, এটা কি হয়? এরকম কথা যদি নেপালের কোনো পুলিশ অফিসার বলতো, হ্যাঁ এরকম কথা যদি কোনো নেপালের পুলিশ অফিসার বলতো, আমার তো মনে হয় ওনার চাকরি নিয়ে টান দিত নেপালের প্রধানমন্ত্রী। এটা মাইনা নিত না। ওনার এক মন্ত্রী, হ্যাঁ ওনার এক মন্ত্রীর ওয়াইফ একজন ব্যবসায়ীর সাথে গোপনে ব্যবসা করতো। দেখেন ওনার ক্যাবিনেটে থাকা ওনার মন্ত্রী আরেকজন ধনী ব্যবসায়ীর সাথে ব্যবসা করতো, জানার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব খায়া ফেলাইছে। ব্যাপারটা বুঝছেন? এরকম প্রধানমন্ত্রী চাই। আর বেশি কিছু কথা বলবো না। আমাদের প্রধানমন্ত্রী বিদেশ থেকে আসছে, ইংল্যান্ডের মতো জায়গায় 16-17 বছর থাকছে ভাই। নিশ্চয়ই ওনার মন মানসিকতা অনেক উপরে। ওনার চলাফেরায় কথাবার্তার মধ্যে তাই তো বোঝা যায়। আমরা তাই তো দেখতেছি গত 3-4 মাস, 3-4 মাস কেন প্রায় 6 মাস হয়ে গেল উনি বাংলাদেশে আসছে। ওনার চলাফেরা এবং আচরণের মধ্যে ভদ্রতা ফুটে উঠে। কিন্তু আমরা ভদ্রতা চাচ্ছি না, আমরা চাচ্ছি নেপালের মতো বলিষ্ঠ কণ্ঠ। যেখানেই অন্যায়, যেখানেই অপরাধ, যেখানেই অবিচার, সেখানেই ঝাঁপায়া পড়তেছে। হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় পদত্যাগের হিড়িক। দেখলে মনে হচ্ছে যে বিএনপির সমস্ত সেটআপ এলোমেলো হয়ে যাচ্ছে। আসলে বিএনপি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে যোগ্য লোকদেরকে পদত্যাগে বাধ্য করছে, তাদেরকে সরিয়ে দিয়ে একটা পাওয়ার স্ট্রাকচার গড়ে তুলছে দলবাজ এই বিএনপি সরকার। রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান রাখছে না বিএনপি। হাসিনা যেরকম সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল, বিএনপি তার চাইতেও নির্লজ্জভাবে ধ্বংস করে দিচ্ছে। কারণ হাসিনা যে কাজ করতে সাহস পাননি, বা যে কাজ করেছেন ক্ষমতা আসার 11 বছর পর, বিএনপি সরকার ওই কাজ করতে সাহস পেয়েছে 3 মাসের মধ্যে, এবং ক্ষমতা আসার 11 দিন পর সেই কাজ করা শুরু করেছে। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এইভাবে মব করে বিদায় করা, এটা পৃথিবীতে সম্ভবত এই প্রথম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অথচ তিনি বিএনপি পন্থী ছিলেন। বাদশাহের এমডির ক্ষেত্রে আপনারা দেখেছেন, মব করে তাকে পদত্যাগ করিয়ে সেখানে এখন বিএনপির লোক বসিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি গুলো যোগ্য ভিসি, কোনো অভিযোগ নাই, বিনা কারণে তাকে পদত্যাগে বাধ্য করিয়েছে। এখন সরাইনি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদের মতো যোগ্য ভিসি, কোনো বাঙালি ভিসি নিয়াজ আহমেদের মতো যোগ্য, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম দিকে ভিসি ব্রিটিশ হতেন, কিন্তু যখন বাঙালি ভিসি শুরু হয়েছে, বাঙালি ভিসি, মুসলিম ভিসি, তাদের মধ্যে প্রফেসর নিয়াজ আহমেদের মতো যোগ্য, নিরপেক্ষ, শিক্ষার্থী বান্ধব কোনো ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী প্রমাণ করতে পারবেন না। এত যোগ্য এবং এত নিরপেক্ষ শিক্ষার্থী বান্ধব, কোনো রাজনৈতিক দল করতেন না, কারো প্রতি হিংসা নেই, কারো প্রতি বিদ্বেষ নেই, সবার প্রতি সমান আচরণ। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়াজ আহমেদকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। ঠিক আছে, নিয়াজ আহমেদ তাকে জামাতি বলে গালাগালি করতো, কারণ তার আন্ডারে ভোট চুরি করা সম্ভব হয়নি। ডাকসু নির্বাচনও ঠেকাতে চেয়েছিল, সেটাও ঠেকানো যায়নি, এটা তাদের মনোকষ্ট আছে। ঠিক আছে, তাকে পদত্যাগ করাতে বাধ্য হয়েছে, এটা মানলাম, এটা ক্ষোভ, তার সাথে একটা দূরত্ব আগেই তৈরি হয়েছে, তার সাথে বেয়াদবি পর্যন্ত করেছে ঢাবি ছাত্র দলের সভাপতি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য সাইমা বিদিশা ম্যাম, ওনার দোষটা ছিল কি? উনি তো আর জামাত, ওনাকে তো কেউ জামাত বলেনি। ওনার মতো যোগ্য লোক, সাইমা বিদিশাহের মতো যোগ্য লোক, ম্যামের মতো যোগ্য শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কম আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ 10 জনের মধ্যে একজন যোগ্য। তাকে কি কারণে সরানো? তাকে তো জামাত ট্যাগও দেওয়া হয়নি, ইউনুস ট্যাগও দেওয়া হয়নি, ফেসিবাদী ট্যাগও নাই, তার অপরাধটা কি? তাকেও সরিয়ে দেওয়া হয়েছে।
সরিয়ে দেওয়া হয়েছে, প্রথমে পদত্যাগ করতে বাধ্য করেছে, তাকে বলা হয়েছে, মানে জানানো হয়েছে যে এই জায়গায় নতুন লোক রেডি, অতএব তোমার মান সম্মান থাকতে পদত্যাগ করো। তো এইভাবে পদত্যাগ করিয়ে বিএনপি একটা ক্ষমতা কাঠামো গড়ে তুলছে, সব জায়গায় নিজেদের লোক লাগারে লাগা ধান লাগা লোক বসাচ্ছে। এতে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বহুত্ববাদ, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এক পাক্ষিক হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গণতন্ত্রের মুক্ত বুদ্ধি চর্চার একটা প্রাণকেন্দ্র। এখানে বিভিন্ন মতের লোক থাকবে, বিভিন্ন কমিটিতে, সিন্ডিকেটে, এবং সেই বহুত্ববাদ ধারণ করে তারা একটা প্লুরালিটি বাস্তবায়ন করবে। যেমন প্রক্টোরিয়াল বডিতে নানান মতাদর্শের বামপন্থী, ডানপন্থী, ইসলামপন্থী সবাই থাকবে, সবাই সব শিক্ষার্থীদের অধিকার দেখবে, এবং সিদ্ধান্ত নিতে গেলে সবাই মিলেমিশে একটা ইনক্লুসিভ সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বিভিন্ন মতাদর্শের লোক থাকলে। আর সবাই যদি থাকে লাগারে লাগা ধান লাগা পার্টি, তাহলে তো ওই ছাত্রদল যা বলে দিবে ওইটাই, তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ারই দরকার হবে না। ভিসি তো লাগারে লাগা ধান লাগা জানেন, প্রভিসি নিজেদের মতো করে নিয়োগ দিয়েছে, প্রক্টর একজন ভারপ্রাপ্ত বানিয়েছে একদম, মানে ওই লাগারে লাগা ধান লাগার চাইতেও বড় লাগারে লাগা, বুঝতে পারছেন? তারপরে দর্শক, সহকারী প্রক্টর সব নিজেদের লোকজন ঠিক করছে, এক একজন পাগল হয়ে গেছে। প্রভোস্ট এখন পর্যন্ত অনেক হলে প্রভোস্ট আগের মতো আছে, সব পরিবর্তন করে, প্রভোস্ট, হাউস টিউটর থেকে শুরু করে। মানে আপনি সাদা দলের না, বিএনপির যদি আপনি না হয়ে থাকেন, তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাস্ট কোন রকম মাস্টারি ছাড়া কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। আপনি হলের হাউস টিউটর হতে পারবেন না, আপনি প্রভোস্ট হতে পারবেন না, আপনি প্রক্টর হতে পারবেন না, সহকারী প্রক্টর হতে পারবেন না, ভিসি, প্রভিসি থেকে শুরু করে রেজিস্ট্রার, ট্রেজারার কিচ্ছু হতে পারবেন না। সবকিছু ওই লাগারে লাগা ধান লাগা পার্টি সব জায়গায় পদত্যাগ করে বাধ্য করে এই ক্ষমতা কাঠামো তৈরি করেছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যের সাথে কন্ট্রাডিক্টরি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অবমাননা করে, এবং এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতার মাপকাঠিতে কেউ প্রভোস্ট হবে, কেউ ভিসি, প্রভিসি, এগুলো হওয়া উচিত, কিন্তু না, এগুলোর কোনো যোগ্যতার মাপকাঠি নেই, বরং যোগ্যদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আমি মূলত আলোচনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন স্যার পদত্যাগ করেছেন। এই সাইফুদ্দিন স্যার বাংলাদেশের সবচেয়ে ধ্বংসস্তূপের সময়, দুঃসময়, যে সময় দায়িত্ব নিয়েছেন, এবং আমি নিশ্চিত বলতে পারি একই সাথে তারপরে পদত্যাগ করেছেন ঢাবির সহকারী প্রক্টর শেহরিন মোনামি, আলোচিত শিক্ষিকা। এই মোনামি ম্যামকে নিয়ে যে কত ধরনের নোংরামি ছাত্র দলের পদধারীরা করেছে, এত জঘন্য ভাষা ব্যবহার করেছে, ওদের ঘরে মা বোন স্ত্রী নাই, যদি থাকতো তাহলে মোনামি ম্যামকে নিয়ে এরকম নিকৃষ্ট ভাষায় গালাগালি করতে পারতো না। দর্শক, তিনি পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন? তিনি দেখছেন যে দায়িত্ব পালন করা যাচ্ছে না। পুরো বিশ্ববিদ্যালয়টা একটা লাগারে লাগা ধান লাগা বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলেছে, এখানে বহুত্ববাদ, মুক্ত বুদ্ধি কিছু নেই। এভাবে ডাকসুর কার্যক্রমকে কিভাবে বাধাগ্রস্ত করেছে আপনারা দেখেছেন। ডাকসু বাজেট আনে অনেক কষ্ট করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে, সেই বাজেট আটকে দেয় বিএনপি লাগারে লাগা পার্টি। শিক্ষার্থীদের কল্যাণের বিরুদ্ধে কাজ করে, ডাকসুকে বাধাগ্রস্ত করে। আপনি চিন্তা করেছেন কতটা জঘন্য? এই যে ক্ষমতা কাঠামো গড়ে তুলছে, কিসের ডাকসু মাকসু? ভাগ্য ভালো ডাকসুর মেয়াদ প্রায় শেষের দিকে, এবং সাদিককে আমরা বিয়ে করেছেন, বা যা করার সাদিককে আমরা চালাক তো। ডাকসুর প্রতিশ্রুতি এ কারণে আগেভাগে বাস্তবায়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইতিহাসে সেরা ভিপি হিসেবে অলরেডি নাম লিখিয়ে ফেলেছেন। এখন থেকে যদি দায়িত্ব পালন করতে নাও পারেন সমস্যা নেই, কারণ সাদিক ক্যাম যা করেছেন এবং তার প্রমাণ রেখে গিয়েছেন, বই বিলি করে জবাবদিহিতা প্রত্যেক শিক্ষার্থীদের কাছে বিলি করেছেন, যত 100 কোটি টাকার কাজ করেছেন, ডাকসুর ইতিহাসে এটা কেউ করতে পারেনি। অতএব এখন বিএনপি লাগার লাগা পার্টি যতই ষড়যন্ত্র করে ডাকসুকে বাধাগ্রস্ত করুক, কোনো সমস্যা নেই, তারা বিতর্কিত হবে, কিন্তু ডাকসু যা করার করে ফেলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র পাল্টে ফেলেছে। এই সাইফুদ্দিন স্যারকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, মোনামি ম্যামকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, পুরো বিশ্ববিদ্যালয় নিজেরা কব্জা করার জন্য। দর্শক, এটা একটা নিকৃষ্ট উদাহরণ হয়ে থাকলো। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সাইফুদ্দিন মোনামিরা যা করেছে, ইতিহাসে অন্য কেউ করতে পারেনি। এই সাইফুদ্দিন মোনামিদের আন্ডারে ঢাকা বিশ্ববিদ্যালয় যতটা নিরাপদ এবং স্থিতিশীল ছিল, উন্মুক্ত ছিল, ঝামেলামুক্ত ছিল, এত ঝামেলামুক্ত নিরাপদ ক্যাম্পাস আপনি ইতিহাসে কখনো দেখাতে পারবেন না। বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং বহুকালের প্রত্যক্ষদর্শী কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, তিনি সেনাবাহিনীতে তার কর্মজীবন শুরু করেছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, শুধু যেন নয়, একেবারে ফ্রন্টিয়ার লাইনে। তাই নিয়ে এবং তার যারা লোকজন সবাই বলার চেষ্টা করছেন যে উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম। এই কথাটি প্রথম বলেছিলেন কর্নেল অলি, এবং তিনি তার নিজের মুখে সেটা বলেছেন। তিনি জিয়া রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ ছিলেন, এবং জিয়া রহমান সাহেব তাকে উস্তাদ ডাকতেন, শিক্ষক ডাকতেন, টিচার। তিনি তার মিলিটারি সেক্রেটারি ছিলেন, মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন। তিনি বেগম জিয়ার খুবই ঘনিষ্ঠ ছিলেন। বেগম জিয়ার একেবারে দুর্দিনগুলোতে যখন তিনি বলতে গেলে একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তো সেই সময়টিতে তিনি বেগম জিয়ার খুবই ঘনিষ্ঠ ছিলেন, এবং তাকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে দিনের পর দিন তিনি বেগম জিয়াকে সাহায্য করেছেন। তারপর বেগম জিয়া আবার যখন রাজনৈতিক দল করেছেন, রাজনীতিতে এসেছেন, ক্ষমতা লাভ করেছেন, কর্নেল অলিকে
তিনি যথেষ্ট মর্যাদা দিয়ে সম্মান দিয়ে তার দলে রেখেছেন। কর্নেল ওলির সাথে মূলত সমস্যা হয়েছে তারেক রহমান সাহেবের হাওয়া ভবনের সঙ্গে। 2 নম্বর সমস্যা হয়েছে যে তার স্ত্রীকে নিয়ে, এবং জামাতের সাথে তার স্ত্রীকে নিয়ে সমস্যা হলো যে ওই সময়টাতে হাওয়া ভবন জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি নীতিগতভাবে জামাতকে প্রাধান্য দিত এবং জামাত যা চাইতো সেটাই হতো। তো সেক্ষেত্রে যে চট্টগ্রামের একটি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে কর্নেল ওলি চাচ্ছিলেন যে তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হোক। তো সেখানে তার স্ত্রীকে মনোনয়ন না দিয়ে জামাতকে যখন মনোনয়ন দেওয়া হলো এবং এটা নিয়ে যে একটা বিশ্রী পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতির প্রেক্ষিতে তিনি সদল বলে বেরিয়ে এলেন বহু সংখ্যক মন্ত্রীকে নিয়ে। আমার মনে নেই এখনো বোধ হয় বাংলাদেশের ইতিহাসে এত বড় ক্যাবিনেট যাকে বলা হয় বিপ্লব হয়নি। অসংখ্য এমপি মন্ত্রীদেরকে নিয়ে তিনি এসে এলডিপি করলেন, বি চৌধুরী সহ। এবং এই ঘটনার সঙ্গে তার নিঃসন্দেহে দেশি বিদেশি যারা শক্তির ধারক, এটা আপনি সিআইএ বলেন, র বলেন, সম্পর্ক যে ছিল না তা নয়। এর কারণ হলো আমাদের দেশে যারা একেবারে রাস্তার লেদু গেদু ধলা, এদের সাথেও র সিআইএ বড় বড় কর্তারা দেখা করে। তো সেখানে কর্নেল ওলি এত বড় একটা সম্পর্ক মানে সিদ্ধান্ত নেবেন সরকার থেকে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আরও বেশ কয়েকজন মন্ত্রীকে তিনি সেই ক্যাবিনেট থেকে বের করে এনে 30-40 জন এমপিদেরকে তিনি পদত্যাগ করতে বাধ্য করলেন বা ইনফ্লুয়েন্স করলেন। এটা সহজ ব্যাপার ছিল না। বাংলাদেশে একবারই হয়েছে, ভবিষ্যতে আর হবে না, এটা কর্নেল ওলি করেছেন। তো সেই কর্নেল ওলি এলডিপির এই কাজ করতে গিয়ে তার বিএনপির সঙ্গে কথা হয়েছে, অনেক নেতাদের সঙ্গে কথা হয়েছে গোপনে। এই কাজ করতে গিয়ে তার আওয়ামী লীগের তৎকালীন যারা নেতা ছিলেন তাদের কাছ থেকে তিনি নিঃসন্দেহে একটা আশ্বাস পেয়েছিলেন যে আপনি যা কিছু করবেন আমরা আছি, যদি আমরা আগামীতে ক্ষমতায় আসি এটা ভালো, অথবা এই পার্লামেন্টে আপনি যদি বিদ্রোহ করতে চান আমরা আপনাকে সমর্থন দেবো, এরকম নানা রকম। আপনি যদি প্রধানমন্ত্রী হতে চান আপনাকে দরকার হলে প্রধানমন্ত্রী বানাবো। শেখ হাসিনা এই ধরনের কথাবার্তা বলতে পারেন। ফলে এই কথাগুলো বলার অর্থ যে একটি মানুষ সামরিক বাহিনীতে যোগদান করার পর তিনি দীর্ঘদিন বাহিনীতে ছিলেন, বাইরে ছিলেন, রাজনীতি করেছেন, দলের ভিতরে থেকেছেন, দলের বাইরে থেকেছেন। এখন আবার তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছেন তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তার এককালীন শত্রু, ঘোরতর শত্রু জামাতের সঙ্গে তিনি মিত্রতা করেছেন। ফলে হি ইজ নট এ নর্মাল ম্যান। আমি আবার বলি, সে কোনো সাধারণ ব্যক্তি নয়, অসাধারণ ব্যক্তি। এই সমস্ত মানুষ যত বয়স হয় তাদের বুদ্ধির পরিপক্কতা বাড়ে, এ ধরনের মানুষের যত বয়স হয় তাদের তত সাহস বাড়ে। এবং অনেকে বুড়ো হলে মানুষের যেমন একটা মতিভ্রম হয়, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতিভ্রম, এরকম কিন্তু কর্নেল ওলির এখন পর্যন্ত দেখা যায় না। এখনও সে তাদুরস্ত স্টাইল করে চুল মানে মানে যাকে বলা হয় যেখানে কলপ রাখা দরকার সেখানে কলপ লাগায়, কালো রং যেখানে সাদা করা দরকার সাদা রাখা যায়, পোশাক আশাকে মানে তার বয়সে প্রায় 85-86 বছর বা 87 বছর। এটা দেখে একটা মনে হবে না তার কণ্ঠ ঠিক ওইরকম আছে। তো তিনি অতি সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা সম্পর্কে, সেই বক্তব্যের মুদ্রা কথা হলো শেখ হাসিনা ভারতের প্রশাসনকে বলেছে যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রূপে শুভেন্দুকে তার দরকার। বোঝার চেষ্টা করুন। তাহলে ভারতের যেটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রয়েছে সেখানে সবাই যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জয়লাভ করে আসে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এখনও ভারতে কল্পনা করা যায় না, কিন্তু এই পশ্চিমবঙ্গে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে শেখ হাসিনার পরামর্শে। এখন শেখ হাসিনা এই পরামর্শ কাকে দিয়েছেন? নরেন্দ্র মোদী, অমিত শাহকে। তাহলে বুঝুন দিল্লির উপরে শেখ হাসিনার কতটা প্রভাব। এটা আমি তো বললাম যে এই যে এত লম্বা কথা বললাম কর্নেল ওলি সম্পর্কে, এটা পাগলের প্রলাপ নয়। তো শেখ হাসিনা দিল্লিকে বলেছে যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় তার শুভেন্দুকে দরকার। দ্বিতীয়ত হলো শুভেন্দু তো নর্মাল ভোটে পাশ করবে না। এখন এই ভোটগুলো করার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং লাগবে। এখন ভারত তো এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে এক্সপার্ট নয়। তাহলে কি হলো? শেখ হাসিনার যে সমস্ত লোকজন বাংলাদেশ থেকে এখন ভারতে আছেন, দিল্লিতে আছেন, কলকাতাতে আছেন, তাদের সঙ্গে ভারতের প্রশাসনের একটা সমঝোতা হয়েছে এবং সেই সমঝোতার ভিত্তিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারপরে সেই পশ্চিমবঙ্গে শুভেন্দুকে ক্ষমতা আনা হয়েছে। এটা কর্নেল ওলি বলেছেন। আমি ধরে নিলাম এটা সত্য। যদি সত্য হয় তাহলে পশ্চিমবঙ্গে শুভেন্দু নয়, মানে শেখ হাসিনা আসলে পশ্চিমবঙ্গের এখন গভর্নর, মানে যাকে বলা হয় নরেন্দ্র মোদীর প্রতিনিধি। শেখ হাসিনা যেভাবে বলবেন শুভেন্দু সেভাবেই চলবেন। আর পুরো কলকাতা, পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি, আসাম, এই পুরো এলাকা এখন শেখ হাসিনার একক কর্তৃত্বে চলবে, যদি কর্নেল ওলির এই বক্তব্য আপনি সত্য হিসাবে ধরেন। এবং ইতিমধ্যে দেখবেন যে শুভেন্দু ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা সেই ইউনূস জামানার চাইতে খারাপ হয়ে গেছে। চীনের সঙ্গে সম্পর্ক করার জন্য বাংলাদেশ পাগল হয়ে গেছে, আমেরিকার গ্রিন সিগন্যাল চাচ্ছে। আর অন্যদিকে সীমান্তে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটে গেছে গত কয়েকদিনে পরপর। এর বাইরে শুভেন্দু সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা দিয়েছে যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ হবে এবং বিভিন্ন জায়গাতে এই কাঁটাতারের বেড়া পাহারা দেওয়ার জন্য যে জমি দরকার সেই জমি পশ্চিমবঙ্গ সরকার বিএসএফকে দিবে, যেন তারা অসংখ্য ঘাঁটি এবং চকি তৈরি করতে পারে এবং সরাসরি সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করতে পারে।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বাঙালি কাঁটাতারের বেড়াকে ভয় করে না। এটি খুবই হাস্যকর একটা কথা বলা হয়েছে। বাঙালি কাঁটাতারের বেড়াকে ভয় করে না। তো একজন, এই গল্পটা এরকম যে খুব কমন গল্প, সবাই জানে। সে বলছে যে একজন লোক বলছে তোকে একটা থাপ্পড় দেব। তো প্রতিপক্ষ বলছে যে আপনি থাপ্পড় দেবেন, আমি কি তার জন্য অপেক্ষা করব? আমি কি বসে থাকবো? তো বলে যে তুই কী করবি? তো বলে যে আমি দৌড় দেবো, আমি দৌড় দিয়ে পালিয়ে যাবো যেন আপনি থাপ্পড় দিতে না পারেন। তো এইরকম বাঙালির যে বীরত্ব, সেই বীরত্ব নিয়ে নানা রকম ব্যঙ্গ কৌতুক আছে এবং সেই ব্যঙ্গ কৌতুকের সাথে বাঙালি কাঁটা তারের বেড়াকে ভয় করে না। বাঙালি কাঁটা তারের বেড়া উপরে ফেলতে জানে। বাঙালি ওই কাঁটা তারের বেড়ার নিচ দিয়ে সুড়ঙ্গ করে চলে যেতে পারে। বাঙালি শিশুরা ওই কাঁটা তারের বেড়া অতিক্রম করতে গিয়ে কাঁটা তারের বেড়ার সাথে আটকে যেতে পারে এবং বিএসএফের গুলিতে প্রাণ হারাতে পারে। এছাড়া বাঙালি কাঁটা তারের বেড়াকে ভয় করে না, এর কী কী ব্যাখ্যা হতে পারে? যারা দিতে পারে তারা দিয়ে দিন, আমি এটাই দিলাম আর কি। এই কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। সরকারের আরও দায়িত্বশীল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এই মুহূর্তে কায়েদে আজম, সরকারের কায়েদে আজম, প্রধান ব্যক্তি। তো সেই কায়েদে আজম তিনি বলছেন যে ভারত তার সীমান্তে বেড়া নির্মাণ করবে, কাঁটাতারে বেড়া দেবে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এটি না আমাদের বলার কি আছে? কথা কিন্তু সত্য। ভারত কাঁটাতারে বেড়া নির্মাণ করবে, তাতে আমাদের কি? আপনার বাড়িতে আপনি দেয়াল তুলবেন, আপনাদের কি? আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা তার জবাবে দেয়াল তুলব কিনা, এটা হলো প্রশ্ন। তো এইভাবে দেখুন সীমান্ত নিয়ে বাকবিতণ্ডা চলছে, কথাবার্তা চলছে। সরকার একজন উপদেষ্টা বলেছেন যে আগে যেভাবে শেখ হাসিনার জামানাতে গুলি করে লোক মারা হতো, ওটা এখন আর সম্ভব হবে না। যদি এই ধরনের কাজ দিল্লি করে বা ভারত করে, অর্থাৎ গোলাগুলি করে লোক মারে, বাংলাদেশ বসে থাকবে না। ভালো কথা, ভারত 3 জনকে মেরে ফেলেছে, এখন বাংলাদেশ বসে বসে কয়জনকে মেরেছে বা কীভাবে বসে থেকেছে বা দৌড় দিয়েছে, এই কথা তো আমরা জানতে চাই। আদারওয়াইজ এই ধরনের কথাবার্তাগুলো একবারই বলেছে, কিন্তু দ্বিতীয়বার এই কথাগুলো আর বললে মানুষজন বিশ্বাস করবে না। ইট মিনস ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা আশা করা হচ্ছিল নতুন সরকারের জমানাতে, সেটা হচ্ছে না। দ্বিতীয়ত, এটা বুমেরাং হয়ে গেছে ইনু জমানার সাইডে। তৃতীয়ত, যে বর্তমান সরকারকে ক্ষমতা আনার জন্য দিল্লির পক্ষ থেকে, রয়ের পক্ষ থেকে একটা মাস্টার প্ল্যান ছিল। এই ধরনের যে কথাবার্তা ছিল, এটি হয় মিথ্যা, তাহলে এক ধরনের প্রতিক্রিয়া হবে। আর যদি সত্য হয়ে থাকে, তাহলে দিল্লি এবং রয়ের কথা যদি সরকার না শুনে, তাহলে সেক্ষেত্রে সরকার, দিল্লির সরকার। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।